তাহলে গত আগের দিন আমরা সিম্পল সেন্টেন্সটা করেছিলাম, সিম্পলের কিছু কিছু প্রসেস পাচ্ছি, তাই তো? প্রিপোজিশন দিয়ে হয়েছিল না, প্রিপোজিশন দিয়ে হয়েছিল তো, আর জিরান হয়েছিল, আর আজকে মনে গিয়ে সিম্পলের যে ইনফিনিটিভটা আছে সেই ইনফিনিটিভটা, তাহলে ইনফিনিটিভ সিম্পলের যে ইনফিনিটিভটা আছে ইনফিনিটিভটা কি জিনিস? মূলত ইনফিনিটিভটা হচ্ছে কি টু ইউজ করতে হবে। এই টুটা কখন ইউজ করতে হবে? সাপোজ ধরে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, স্যার হ্যাঁ শোনো, আর সেকেন্ড সেন্টেন্সে একটা ইনফাইনাইট ভার্ব আছে। প্রথমে এই ফাইনাইট ভার্বটা আর তারপরে সেকেন্ডে হচ্ছে এই ইনফাইনাইট ভার্বটা, এই দুটো ভার্বকে কোয়ালিফাই করে দুটো সেন্টেন্সের মধ্যে যখন মূল সেন্টেন্সটা একটা প্রিন্সিপাল ক্লজে দাঁড়াবে তখন সেই প্রিন্সিপাল ক্লজটা পুরোটাই লিখতে হবে। আর তারপরে যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে সেই সাবঅর্ডিনেট ক্লজের যে ইনফাইনাইট ভার্ব মানে অসমাপিত ক্রিয়াটা থাকবে, সেই অসমাপিত ক্রিয়ার আগে টু বসিয়ে বাকিটা লিখতে হবে। এবার আমি একটা एग्जांपल দিই তাহলে বুঝতে পারবেন। সাপোজ ধরুন হি went to Delhi, প্রশ্ন হি wanted to see the Taj. এবারে প্রশ্নটা হচ্ছে তোদের কাছে এই দুটো যে সেন্টেন্স আমি এখানে দিলাম, হি went to Delhi, he wanted to see the Taj, তাহলে প্রথমে বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজটা বার করতে হবে দুটো সেন্টেন্সের মধ্যে। প্রিন্সিপাল ক্লজ মিন্স এমন একটা ক্লজ যে ক্লজটা ছাড়া অন্য একটা ক্লজ হয় না। তাহলে এই দুটোর মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ ধরবো? প্রিন্সিপাল ক্লজ কোনটা ধরবো? হি ওয়েন্ট টু দিল্লি, তিনি যদি দিল্লিতে না যেতেন তাহলে কি তাজমহল দেখতে পারতেন? পারতেন না তো। তার জন্যই এই হি ওয়েন্ট টু দিল্লি এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। কার কোনো অবজেকশন? কার কোনো অবজেকশন আছে এখানে? যেটা প্রিন্সিপাল ক্লজ কি করে হলো বুঝতে কোনো অসুবিধা নেই তো? আরেকবার বলেন স্যার। আমি বললাম হি ওয়েন্ট টু দিল্লি, সে দিল্লিতে গেল, হি ওয়ান্টেড টু সি দ্য তাজ, সে তাজমহলকে দেখতে চেয়েছিল। তাহলে মূল উদ্দেশ্যটা কি? তাজমহল দেখা। তাজমহলকে দেখা। হ্যাঁ। কিন্তু তার আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে প্রিন্সিপাল ক্লজটা, কারণ এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ দুটো একসাথে একত্রিত হয়ে থাকে, টুগেদারলি থাকে। সেই কারণে আগে তোমাকে বার করে নিতে হবে প্রিন্সিপাল ক্লজ কোনটা। এবার চিন্তা করো প্রিন্সিপাল ক্লজ মিন্স বা প্রিন্সিপাল ক্লজটা কিভাবে হয়। A principal clause is a clause which cannot need any kind of help of subordinate clause. অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে এমন এক ধরনের ক্লজ যেটা অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া হতে পারে না। ঠিক আছে? অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই হতে পারে। যেটা বললাম, তাহলে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে কি এখানে মূল উদ্দেশ্যটা কি তাজমহলকে দেখা তো। তাহলে এবার প্রশ্নটা করি, যদি দিল্লিতে না যাওয়া হয় তাহলে কি এখান থেকে বসে বসেই আমরা তাজমহলকে দেখতে পারবো? না, সেটা কখনোই সম্ভব নয়। তার জন্য দিল্লিতে যাওয়াটা আগে প্রয়োজন। ঠিক আছে? You have to be need to go to the Delhi. তার জন্য এই কারণে দিল্লিটা হচ্ছে কি মেন বাক্য বা প্রিন্সিপাল ক্লজ। সেই কারণে যখন তুমি এরকম ভাবে প্রিন্সিপাল ক্লজ বার করে নেবে তখন সেন্টেন্সের ক্ষেত্রে আগে সেই ক্লজটা বা জয়েনিংটার ক্ষেত্রে আগে তোমাকে প্রিন্সিপাল ক্লজটুকু যা আছে হুবহু তাই লিখতে হবে।
তেল, তাই তো? তাহলে এবার আমি এটা কিছুক্ষণ আগে একবার বললাম যে এই দুটো সেন্টেন্সের মেন উদ্দেশ্যটা কি? এবার সিম্পলের নিয়ম অনুসারে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপালস অফ সিম্পল সেন্টেন্স ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ফাইনাল ভার্ব এন্ড ওয়ান অবজেক্ট, এটাই তো একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি কি সিম্পলের, যে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাল ভার্ব থাকে এবং আরেকটা অবজেক্ট থাকে। তাহলে আমি একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব লিখে ফেলেছি, আমার কিন্তু সেকেন্ড সেন্টেন্সে আরেকটা ফাইনাল ভার্ব আছে, সেটা কি আমি লিখবো? সিম্পলের নিয়ম অনুসারে সেটা কি আমার লেখা যাবে? একটা তো সাবজেক্ট একটা তো ফাইনাল ভার্ব লিখে ফেলেছি, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড সেন্টেন্সের যে প্রিন্সিপাল ভার্বটা বা ফাইনাল ভার্বটা আছে সেটা আমার লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? সরাসরি কিসে যাব? তাহলে এই ফাইনাল ভার্বটা উইথআউট করলে বাকি থাকে কি? টু সি দ্য টাচ, তাহলে টু সি দ্য টাচ। এরকম ভাবে কিন্তু তোমার ইনফিনিটিভ দিয়ে জয়েনিং হয়ে গেল বা সিম্পল হয়ে গেল। আর একটু ভালো করে অ্যানালাইজ করলে দেখা যাবে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে টু দিয়ে একটা অসংজ্ঞা ক্রিয়া থাকবে। এখানে মানেটা হচ্ছে যে হি ওয়ান্টেড টু সি দ্য তাজ, মানে সে চেয়েছিল তাজমহলকে দেখতে। এই দেখতের সাথে দেখ তারপরে তে আছে, এই তেটা থাকার জন্য এইটুকু টোটাল ওয়ার্ডটা হচ্ছে কি অসংজ্ঞা ক্রিয়া। কথা বুঝা গেল কি বললাম? আর তখনই একমাত্র এটা লিখতে পারবো যখন আমার এই দুটো প্রিন্সিপাল ভার্ব বা সহায়িকা ক্রিয়ার মধ্যে একটা সহায়িকা ক্রিয়া অলরেডি যখন লিখে ফেলেছি আর দুটো সেন্টেন্সের উদ্দেশ্য যেহেতু এক, তার জন্য আমার এই একটাই এনাফ, আর দ্বিতীয়টা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে দ্বিতীয়টা যদি না লিখি তাহলে বাকি থাকে কি? বাকি থাকে টু সি দ্য টাচ, কারণ এই সাবজেক্টটাও যা আর এই সাবজেক্টটাও সেম সাবজেক্ট, তাই তো? সেম সাবজেক্ট সেম প্রেডিকেট, ঠিক আছে? সরি প্রেডিকেট না সাবজেক্ট, সাবজেক্ট মানে কি? উদ্দেশ্য, আর প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়, তাই তো? তাহলে এখানে সাবজেক্ট আমার হয়ে গেছে, তাহলে প্রেডিকেট বাকি আছে কি? টু সি দ্য টাচ। এটাই কিন্তু মূল ফ্যাক্টর, ঠিক আছে? আমার সাবজেক্ট আমার লেখা হয়ে গেছে, তাহলে প্রেডিকেটটা বাকি আছে, প্রেডিকেটটা কি? টু সি দ্য টাচ। এই ধরনের আরেকটা ফাইনাল মানে মূল পয়েন্ট হচ্ছে কি এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সেকেন্ড সেন্টেন্সে অলওয়েজ একটা অসংজ্ঞা ক্রিয়া থাকে এবং তার একটা টু থাকবে। যখন তোকে বলা হবে ইনফিনিটিভ যোগ করে সিম্পল করতে, তখন তুই প্রধান বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজটুকু লেখা হয়ে যাওয়ার পরে সরাসরি তুই সেই অসংজ্ঞা ক্রিয়া থেকে বাকি অংশগুলো লিখে দিলে তোর জয়েনিং বা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এবার বল কার কোন অবজেকশন আছে এখানে? এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু তোমার উদ্দেশ্যটা এক থাকে, সাবজেক্টটা কিন্তু এক থাকে। সাবজেক্টটা এক বলতে তাজমহলকে দেখা, দুটোর ক্ষেত্রে কিন্তু দেখে এক। ওখানে দিল্লি যেতে চেয়েছিল কি কারণে? তাজমহলকে দেখতে। উদ্দেশ্যটা তো আমার একই হলো। সেই ধরনের তার জন্য এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে দুটোকে কম্পেয়ার করে লিখতে গেলে সেকেন্ড সেন্টেন্সের যে অসংজ্ঞা ক্রিয়াটা আছে সেই অসংজ্ঞা ক্রিয়াটা প্রিন্সিপাল ক্লজের পরে লিখে দিলে ঠিক আছে? এইটুকুই ছিল সিম্পলের বা সিম্পল করার ক্ষেত্রে মেন কতগুলো প্রসেস। এবারে এই প্রসেসগুলো বাদ দিলে আমাদের পড়ে থাকছে কি? কমপ্লেক্স সেন্টেন্স, তাই তো? তাহলে এই যে চারখানা প্রসেস আমরা করলাম, এই চারখানা প্রসেসই কিন্তু একমাত্র সিম্পল করার নিয়ম। কারণ কি? সিম্পলের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লিঙ্কার ইউজ হয় না, ঠিক আছে? তার জন্য কিন্তু এরকম চারটা পদ্ধতিতে কিন্তু আমরা সিম্পল করব। তাহলে সিম্পলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আসে কি? কমপ্লেক্স। আমি আগের দিন বলেছিলাম যে কমপ্লেক্সে বেশ কিছু লিঙ্কার আছে। সেই লিঙ্কারগুলো কি কি? একটা হচ্ছে হু, একটা হচ্ছে হুইচ, আর একটা হচ্ছে দ্যাট। এই দ্যাটটা হচ্ছে পরিবর্তন বসানো যায়, আর একটা হচ্ছে কি তোমার হয়। এই চারটাকে কেন স্পেশাল ভাবে ভেরিফাই করছি?
কারণ এই চারটাই হচ্ছে গিয়ে একটা রিলেটেড কে ইঙ্গিত করে, রিলেটেড কে বোঝায়। মানে এই চারটা একে অপরের সঙ্গে কিন্তু রিলেটেড নয়, এই চারটা কিন্তু ভিন্ন ক্ষেত্রে রিলেটেড। ব্যাপারটা বোঝা গেল? এবার এটা কিন্তু আমি বাংলায় ইঙ্গিত করি, তাহলে হু মানে হচ্ছে কে, হুইচ মানে হচ্ছে বস্তুর ক্ষেত্রে বসে, আর এটা ব্যক্তির ক্ষেত্রে বসে। ক্লিয়ার? আর এই দ্যাটটা তুমি বস্তুর ক্ষেত্রে যে হুইচটা বসাচ্ছ তার পরিবর্তে তুমি দ্যাটটা লিখতে পারো। আর এই হোয়ারটা মানে হচ্ছে গিয়ে স্থান ক্ষেত্রে। ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সটা কিন্তু সিম্পলের থেকে না বুঝতে পারলে কিন্তু খুব টাফ হয়ে দাঁড়াবে। কারণ সিম্পলে তো কতগুলো প্রসেসের মাধ্যমে আমরা সিম্পল করেছি, কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু আমরা লিঙ্কার ইউজ করব। সেই লিঙ্কারগুলোর ক্ষেত্রে কিন্তু এই চারটা লিঙ্কারই বসবে, তবে প্রত্যেকটা কিন্তু এক একটা রিলেটেড লিঙ্কার। ঠিক আছে? আমি একটা হালকাভাবে একটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ ধরে নিই এখানে একটা পেন আছে আর এখানটায় একটা ইট শব্দটা রয়েছে, তাহলে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট সেন্টেন্সের অবজেক্ট আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট। ঠিক আছে? তাহলে এই দুটো কি পরস্পরের মধ্যে একটা রিলেটেড আছে না? কিভাবে বুঝলাম? কারণ আমি যদি বলি আই bought a pen, full stop, এটুকু হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্স, কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তাই তো? এখানে তো দুটো সাবজেক্ট নেই, দুটো ভার্ব নেই, তার জন্য একটা সাবজেক্ট একটা ভার্ব থাকার জন্য এখান থেকে এইটুকু একটা সিম্পল সেন্টেন্স। কথা ক্লিয়ার হচ্ছে? সিম্পলটা পুরো আশা করি মনে হচ্ছে পুরো মাথায় ঢুকলো। যখনই একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে তখন সেটা সিম্পল হবে, আর যখন দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকবে তখন সেটা কমপ্লেক্স হবে। ক্লিয়ার? আর যখনই দুটো বা তারও বেশি সাবজেক্ট বা তারও বেশি ভার্ব থাকবে দ্যাট উইল বি আ কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে এইখানটা তারপর লিখি ইট ওয়াজ গ্রিন কালার। আমি তোকে এখানে যেটা বোঝাতে চাইছিলাম, দেখ এখানে লাস্টে ফার্স্ট সেন্টেন্সের অবজেক্ট আছে পেন আর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আছে ইট। এই দুটোর মধ্যে রিলেটেড বোঝাচ্ছে না? বোঝাচ্ছে তো? রিলেটেড যখন বোঝাবে ব্যক্তির ক্ষেত্রে হলে হু আর বস্তুর ক্ষেত্রে হলে হুইচ। কথা ক্লিয়ার হলো? কথা ক্লিয়ার হলো? কি বললাম? এই রিলেটেডটা কিন্তু আগে ভালো করে বুঝতে হবে যে এখানে কার সাথে কার রিলেটেড বোঝাচ্ছে। যদি এখানে বস্তু থাকে আর এটাকেও, তাহলে এটা মানেই কিন্তু এটা। বুঝতে পেরেছিস? এই ইটটা কিন্তু পেনকে ইঙ্গিত করছে। আমি একটি পেন কিনলাম, এটা ছিল সবুজ কালার, তাই না? এটা বলতে কোনটা? পেনটা কিনলাম। স্যার ওখানে যদি দ্যাট বসানো যেত, এটাকে এটা মানে এটা বলতে কোনটা? পেনটাকে ইঙ্গিত করছে। সেই কারণে এই যেহেতু এটার সঙ্গে এটার একটা পারস্পরিক রিলেটেড বোঝাচ্ছে, তার জন্য আমি বলেছিলাম যদি এখানে বস্তু না থাকে, যদি ব্যক্তি থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু লিঙ্কার হতো হু, আর যেহেতু বস্তুকে ইঙ্গিত করছে তার জন্য লিঙ্কারটা বসবে হুইচ। এবার প্রশ্ন হচ্ছে কোথায়? এই প্রশ্নের জায়গা, প্রশ্নের জায়গায় যখন তুই লিঙ্কার হুইচ বা হু বসাবি তখন কিন্তু আর সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টটা লেখার তোর কোনো প্রয়োজন নেই, কারণ সেই সাবজেক্টের জায়গায় কিন্তু তুই হুইচটা লিখছিস বা হুটা লিখছিস। তাই বাকিটা হলো কি এই সাবজেক্টটা বাদ দিয়ে ওয়াজ গ্রিন কালার। তাহলে এটাকে আমি যদি লিঙ্কার দিয়ে জয়েনিং করি বা কমপ্লেক্স করি তাহলে কি আসে? আই bought a pen which was was green green in color. color। এইভাবে কিন্তু এটা কমপ্লেক্স হয়ে যাবে। এবারে তোদের কাছে আরেকটা ভাইটাল পয়েন্ট, আমি তো এখানে হুইচটা লিখেছি বস্তুর ক্ষেত্রে, তাই তো? স্যার তাহলে ব্যক্তি হতো তাহলে কি হতো? হু। লিঙ্কারটা কিন্তু হু হতো। যদি প্লেস কে বোঝাতো, স্থান কে বোঝাতো, Where? তাই তো? এবারে প্রশ্নটা তোদের কাছে যেটা করব, আচ্ছা সাপোজ ধরে এখানে একে অপরের সঙ্গে রিলেটেড বোঝানো না, তখন কি করব?
আমি বলেছি এখানে তুই হুইচের পরিবর্তে তুই দ্যাটও লিখতে পারতিস তো কোশ্চেন উত্তর যেটা হুইচ না লিখে আমি যদি দ্যাট লিখতাম তাও কিন্তু হতো। কারণ এখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে যে হুইচের পরিবর্তে তুমি দ্যাটও লিখতে পারো। এই হুইচটা যেমন বস্তুর ক্ষেত্রে বোঝাচ্ছে দ্যাটটাও কিন্তু তোমাকে বস্তুর ক্ষেত্রে বোঝাচ্ছে। তাই এখানে হুইচের পরিবর্তে তুমি দ্যাট লিখতে পারো। আমি প্রশ্নটা সেটা করি। আমি প্রশ্নটা বলেছিলাম এই পেনের সঙ্গে ইটের যদি সম্পর্কটা না থাকতো তাহলে তুই কি করতিস? তাহলে আমাকে করতে হতো এই আই এর পরে লিঙ্কারটা লিখতে হতো হু অথবা হুইচ। ব্যক্তি হলে হু আর বস্তু হলে হুইচ। কথা ক্লিয়ার হলো? কি বললাম? যদি ওই দুটোর মাঝখানে যদি রিলেটেড না বোঝাতো তাহলে কি হতো ওই সাবজেক্টের পরে লিঙ্কারটা চলে যেত। ঠিক আছে? এটাই কিন্তু এইটুকু শিখতে পারলেই তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আর একটা কথা না বললেই নয়, এই কমপ্লেক্স শেখা মানেই আমাদের যে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ আছে সেই ক্লজটাও শিখে নিতে পারবো। মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ক্লিয়ার হলো কথা কি বললাম? একটা শিখবে তার পরেরটাও শেখা হয়ে যাবে অলরেডি। কারণ কি রিলেটিভ ক্লজ আর বা অ্যাডজেক্টিভ ক্লজ তার যে লিঙ্কারগুলো আছে সেই লিঙ্কারগুলো হচ্ছে কি এগুলো। তাহলে যদি কমপ্লেক্স শিখে ফেলি এগুলো দিয়ে তাহলে এগুলো দিয়ে ওই রিলেটিভ ক্লজ মানে কি সম্পর্ক স্থাপন করার ক্লজ। তাহলে এটা তো সম্পর্ক স্থাপনই তো করছে একে অন্যের সঙ্গে। এই লিঙ্কার যে কটা আছে এখানে প্রত্যেকটাই কিন্তু একে অন্যের সঙ্গে রিলেটেড স্থাপন করছে। তাহলে আমি কমপ্লেক্স শেখা মানে আমার সেই রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ শিখি ফেলা, তাই তো? তাহলে একটার দ্বারা আর একটা শিখতে হবে। তার জন্য এই কমপ্লেক্সটাকে একটু ডিপলি ভাবে শিখতে হবে। ঠিক আছে? এটা গেল হুইচ দিয়ে। এবার যদি আমি ব্যক্তি দিয়ে বোঝাই তাহলে কি হবে? সত্যি বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি ব্যক্তি দিয়ে বোঝাই তাহলে কি হবে দেখ। সেন্টেন্সটা কি দিলাম? He is my uncle. He He came came from National national park. তিনি হন আমার কাকা। তিনি এসেছিলেন ন্যাশনাল পার্ক থেকে। এবার এখানে একটা তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কি হি ইজ মাই আঙ্কেল, তিনি হন আমার কাকা। এই কাকার কিন্তু সংক্ষিপ্ত পরিচয়টা দেওয়া আছে। যখনই একটা অ্যাব্রিভিয়েশন অ্যাড্রেস দেওয়া থাকবে মানে সংক্ষিপ্ত পরিচয় বা ঠিকানা দেওয়া থাকবে তখন কিন্তু সেই অংশটুকুই হবে কি আমার মেইন সাবজেক্ট বা প্রিন্সিপাল ক্লজ। পরিচয়টা কি? ইজ মাই আঙ্কেল। এটা কিন্তু তার পরিচয়কে ইঙ্গিত করছে। ঠিক আছে? তারপরে দেওয়া আছে হি কেম ফ্রম ন্যাশনাল পার্ক। এই আঙ্কেলের সঙ্গে হি এর তো একটা সম্পর্ক বোঝাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তাই তো? আমি যদি এটাকে এইভাবে লিখি হি ইজ মাই আঙ্কেল হু কেম ফ্রম ন্যাশনাল পার্ক। হ্যাঁ স্যার। তোরা মনে হয় এই সেন্টেন্সটাকে এরকম ভাবেই তোরা মনে হয় করবি। হ্যাঁ স্যার। আমি কিন্তু সেই কারণেই তোদেরকে আমি বারবার করে বোঝাচ্ছি যে যখন এরকম একটা সংক্ষিপ্ত পরিচয় দেওয়া থাকবে তখন সেই পরিচয়টাই কিন্তু আসল কথা হয়ে দাঁড়াবে। কথা বুঝতে পারছিস কি বললাম? তাহলে সেই ক্ষেত্রে লিঙ্কারটা কিন্তু এখানে হলে কিন্তু হবে সেন্টেন্সটা, কিন্তু মাধ্যমিক বোর্ড কিন্তু সেটা নাও নিতে পারে। মাধ্যমিক বোর্ড কিন্তু সেটা নাও নিতে পারে। তার জন্য সেন্টেন্সটাকে ঘুরিয়ে লিখতে গেলে হি এবারে লেখো হু, তারপরে দিয়ে দাও পরিচয়টা ইজ মাই আঙ্কেল, তারপরে দাও কমা, এই সাবজেক্টটা বাদ যা ছিল তাই হু। কেউ বুঝিনি বলে এটা এরকম কেন হলো? হ্যাঁ স্যার ওটা বুঝুন। এটা এরকমটা এই কারণে হলো হ্যাঁ এই সাবজেক্ট তো বাদ যাবে।
এখানে এখানে কেন হুটা লিখলাম তাই তো? এখানে সেটাই আমি বলতে যাচ্ছি বস। এটা এরকম এই কারণেই হলো কারণ এখান থেকে এইটুকু একটা পরিচয় দেওয়া হয়েছে, মানে কাকার পরিচয়টা দেওয়া আছে, তার জন্য এটা এরকম হলো। যদি পরিচয়টা না দেওয়া থাকতো, যদি পরিচয়টা না দেওয়া থাকতো তাহলে এখানে যেহেতু সাবজেক্ট কি ইঙ্গিত করছে, এখানেও যেহেতু সাবজেক্ট, তাই আমি এখানটায় দুটো লিখতে পারতাম। বাট যেহেতু এটা পরিচয় দেওয়া আছে কাকার সম্পর্কে বা এই সাবজেক্ট সম্পর্কে, তার জন্য সাবজেক্টটা লিখে, সাবজেক্টটা আসলে কে হয়? আমার কাকা হয় হি হু ইজ মাই আঙ্কেল, তিনি যিনি হন আমার কাকা। কমাটা দিয়ে তিনি, কমাটা দিয়ে তিনি এসেছিলেন ন্যাশনাল পার্ক থেকে। এবারে কেমন লাগছে শুনতে বল? আর তোরা যদি এইভাবে লিখতিস হি ইজ মাই আঙ্কেল হু কেম ফ্রম ন্যাশনাল পার্ক, তিনি হন আমার কাকা যিনি এসেছিলেন ন্যাশনাল পার্ক থেকে, অতটা কিন্তু মাধুর্য আসছে না। ঠিক আছে, এখানে যেমনটা আসছে এখানে কিন্তু তেমনটা আসছে না। এই কারণে আমি বললাম মাধ্যমিক বোর্ড কিন্তু এই প্রসেসটা কিন্তু নাও মেনে নিতে পারে। ঠিক আছে, হবে তো সেন্টেন্সটা রাইট হবে, কিন্তু অনেক সময় যে এক্সামিনেটরদের খারাপ হচ্ছে তাদের মুখস্থ সূত্রটা ভালো থাকে না, এই কারণে অনেক ছেলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। ভালো লিখলেও মুড যদি তার ভালো না থাকে যে এক্সামিনার খারাপ লিখবে, 5 এর জায়গায় 2.5 দিন নাম্বারটা কমে আসবে, এরকমই হয়। মানে 2006 সাল বা 2004 সালে এরকম অনেক ঘটনা ঘটেছে। ঠিক আছে, ভালো ছেলেও পরীক্ষা দিয়েছে ভালো, হ্যাঁ, ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ডিভিশন নাম্বার পাওয়া সত্ত্বেও সে পেল না 1-2 নম্বরের জন্য সে হায়ার সেকেন্ডারি ডিভিশন পেল, একমাত্র রূপটার জন্য। মুখের উপরে সবকিছু নির্ভর করে। ঠিক আছে, যাই হোক সেটা আলাদা বিষয়। তাহলে এখানে কি তিনি যিনি হন আমার কাকা তিনি এসেছিলেন ন্যাশনাল পার্ক থেকে। আমি বোঝানোর চেষ্টা করছি এই হুটা যখন রিলেটেডকে ইঙ্গিত করবে তখন সবসময়ের জন্যই যে এখানে থাকবে বা এখানেই বসাতে হবে তার কোনো গ্রান্টেড নেই। অনেক সময় সাবজেক্টের পরেও কিন্তু আমাকে লিঙ্কার লিখতে হয়। কথা বোঝা যাচ্ছে কি বললাম? হ্যাঁ, কি হলো সেন্টেন্সটা? I was going to সেন্টেন্সটা দেওয়া হলো I was going to the market. It was situated beside our house. It was situated beside our house. আমি বাজারে যাচ্ছিলাম। It was situated, এটা ছিল অবস্থিত কোথায়? Beside our house, আমাদের বাড়ির পাশে। তাহলে এবার দেখতে এখানে এটা কি করব? তোরা একটু বলার চেষ্টা কর। আমি তো দুটো পড়ে দিলাম। I was going to the market. It was situated beside our house. সম্পর্ক স্থাপন করতে গেলে যখনই মিডিল ক্লজ বা কমপ্লেক্স করবি তখনই আগে চিন্তা করবি সম্পর্ক কিভাবে স্থাপন করব। ওখানে আই এর সাথে ইটের কোনো সম্পর্ক আছে? নেই। মার্কেটের সাথে ইটের একটা সম্পর্ক আছে? আছে তো? তাই দুটো যখন পরস্পর পাশাপাশি আছে আমার আর কোনো কিছু করার দরকার নেই, ওই ইটের জায়গায় হায়ার লিখলেই হয়ে যাবে। কেন হায়ার লিখবো যদি প্রশ্ন করিস? স্থান বোঝাচ্ছে, মার্কেটটা স্থানকে ইঙ্গিত করছে, তাই না? তার জন্যই ওই ইটের জায়গাটায় আমাকে হায়ারটা লিখতে হবে। তার কোনো অবজেকশন আছে? না। অবজেকশন আছে কি? না স্যার। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছিস তো?
আমি কিন্তু নেক্সট বার যখন ধরবো না পারলে কিন্তু ওই পান্থরের উদাহরণটা দাঁড় করে রাখবো। আমি বলেছিলাম এই আই এর সাথে এই ইটের কোনো সম্পর্ক নেই, যে আমি এই আই এর পরে লিঙ্কারটা নেব, কারণ কিছুক্ষণ আগে যে কোনটা ভি লিখে তারপরে টু লিখলাম না, ওটা সম্পর্কটা স্থাপন করার জন্য। যেহেতু আই এর সাথে ইটের কোনো সম্পর্ক নেই, অতএব আমি এই আই এর পরে লিঙ্কারটা লিখতে পারি না। ঠিক আছে? তাহলে এবার প্রশ্নটা হচ্ছে কি, ফার্স্ট সেন্টেন্সের শেষের অবজেক্টটার সাথে আর সেকেন্ড সেন্টেন্সের ফার্স্ট সাবজেক্টটার মধ্যে একটা রিলেটেড আছে। ঠিক আছে? যেহেতু এই দুটো জিনিস পাশাপাশি বসে গেছে, আমার কিছু করার দরকার নেই। আর যেহেতু মার্কেটের দ্বারা একটা স্থানকে ইঙ্গিত করছে, আর স্থানের ক্ষেত্রে বলেছিলাম কি লিখতে হবে, তার জন্য এখানেই ক্লোজ স্টপের জায়গায় ভায়ার লিখে দাও, বাকি যা আছে পুরোটাই। তবে ভায়ারটা লিখে বলে কিন্তু আর এই এটা লেখা যাবে না। ঠিক আছে? অর্থাৎ I was going to the market where was it was where was situated which was বাক্যটা কেমন একটু হয়েছে না বাক্যটা কেমন যেন একটু হয়ে যাচ্ছে। I was going to the market। আচ্ছা, এখানে where লিঙ্কার হবে না, which এখানে where লিঙ্কার হবে না, যদিও এটা এই মার্কেটের দ্বারা কিন্তু একটা স্থানকে ইঙ্গিত করছে, কিন্তু যেহেতু আমি এখানে একটা ইট দিয়ে দিয়েছি, সেহেতু এই ইটটা বলতে এই মার্কেটটাকে বোঝাচ্ছে। তার জন্য এখানে হয়ারটা বসবে না, বসবে গিয়ে Which। কেন হলো এটা এরকম? কারণ এই ইটটার দ্বারা পুরো গন্ডগোলটা করে দিল। ঠিক আছে? আমি হয়ার দিয়ে দিচ্ছি, হয়ার দিয়ে কিভাবে হয় সেটা বড় বিষয়। তাহলে এখানে এই ফুল স্টপের জায়গায় হুইচ লিখতে হবে, হয়ারটা কিন্তু এখানে বাদ করে যাবে। ঠিক আছে? আচ্ছা। এবার দেখ হয়ার দিয়ে কিভাবে হয়। হ্যাঁ, তুই বুঝ করছিস। এখনই শেষ হবে, 1 ঘন্টা পরে। I was born in a place। আচ্ছা, এখানে আইদার বাদ দিয়ে কি করে দেব? কারণ দুটো সাবজেক্ট এই ক্ষেত্রে আলাদা করতেই হবে আমাকে। দুটো সাবজেক্ট আমাকে এই ক্ষেত্রে আলাদা করতেই হবে। ভায়ার দিয়ে যখন লিঙ্কার বসাবো বা ক্লজ করব বা কমপ্লেক্স করব, তখন দুটো সাবজেক্ট আলাদা থাকবে। He was born in a place I knew it। it বলতে কোনটা রে? প্লেসটা হ্যাঁ স্যার যখন আমি এটা ক্রস করব বা জয়েন করব, তখন কিন্তু লাস্টে মানে ইটটা লেখা যাবে না। ইটটা লিখলেই কিন্তু আমার মানে কোশ্চেনের মধ্যে অ্যানসার চলে আসবে। ঠিক আছে? যখন তুমি এটা অ্যানসার লিখবে, ওই অ্যানসারের মধ্যে আমার ডবল অ্যানসার চলে আসবে। তার জন্য ওই ইটটা কিন্তু লাস্টে যাবে না। বোঝানোর পরে তারপরে জিজ্ঞাসা করবো কার কোনো প্রবলেম আছে, আগে ব্যাপারটা বুঝেই থাকতে হবে। তাহলে এখানে প্লেসের সাথে আই এর কি কোনো রিলেটেড আছে? না কোনো রিলেটেড নেই, তাই তো? এবারে চিন্তা করুন, তাহলে এই হি এর সাথেও আই এর কোনো রিলেটেড নেই, কারণ সাবজেক্ট তো আলাদা, রিলেটেড থাকে কোথা থেকে? এবারে প্রশ্ন করো, এবারে হোয়াট ওটা হ্যাঁ ওই বাক্যটা এবারে সেখানে আমি বলতে যাচ্ছি না। এবারে চিন্তা করো, তাহলে এই দুটোর মধ্যে প্রিন্সিপাল ক্লজ করবো। he was born in a place, সে একটা জায়গায় জন্মগ্রহণ করেছিল। I knew it, আমি সেই জায়গাটা জানি। আরে প্রিন্সিপাল ক্লজ কোনটা দ্বারা পুরো অর্থটা ক্লিয়ার করলো? I knew it এইটুকু না থাকলে কিন্তু একটা আনকমপ্লিট ইনকমপ্লিট সেন্টেন্স হবে। হ্যাঁ এই he was born in a place, এইটুকু যদি সম্পূর্ণ একটা ইনকমপ্লিট সেন্টেন্স হতো যদি এইটুকু না থাকতো, আর এইটুকু থাকার জন্য এটার একটা অর্থ বাজুর্য পেয়ে, সেই কারণে এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটাকে আগে লিখে নিতে হবে, অর্থাৎ আই নিউ এটা কিন্তু আর লিখবো না, এটা পরিবর্তে কি লিখবো? হায়ার লিখবো, হায়ার he was born এটা হবে প্লেসটাও লিখবো না,
he was born প্লেসটা যদি লিখি তাহলে আমার ভয়ারটা লেখার কোনো মানে নেই, তাহলে অ্যান্সারের মধ্যে আবার ডবল অ্যান্সার চলে আসবে। কথা বুঝতে পারছিস কিছু? এবার বলে এটা লেখার দ্বারা কার কোনো অবজেকশন আছে? এদিকে বুঝতে পারছিস? প্রথমে নিউটা হলো কেন? নিউটা হয়ে আই নিউ, এইটুকু তো প্রিন্সিপাল। হ্যাঁ ওখানে নিউ আছে, ওটা ই আছে, ওটা ভালো করে দেখ, একটু ভুলে পিছিয়ে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে নিউ না না হওয়ার কারণ কি? এটা তো পাস্ট টেন্সে দিয়েছি, এটা তো পাস্টে দিয়েছি, তাহলে এটা আমাকে অবশ্যই পাস্টে রাখতে হবে। একটা ক্লজের মধ্যে কখনোই আমার টেন্স আলাদা করলে চলবে না, টেন্স যা আছে পুরো সেম রাখতে হবে। ক্লিয়ার? এইটুকু তোমাকে কিন্তু ভালো করে ফরওয়ার্ড করতে হবে, না কিন্তু ভুল হয়ে যাবে। এখানে পাস্ট টেন্স দেবো, ওখানে প্রেজেন্ট টেন্স দেবো, সেটা করলে কখনো ক্লজ হয় না। দুটো সেন্টেন্সেরই টেন্স সেম রাখতে হবে। তার জন্য যেটা প্রিন্সিপাল সেটা আগে লিখলাম, হয় একটা বসালাম, বাকি যেটুকু ইনার প্লেসটা কিন্তু উঠে যাবে। ইনার প্লেস কেন উঠবে? কারণ তার পরিবর্তে আমি হয় একটা লিখে দিয়েছি। ক্লিয়ার হলো? তাহলে আজকে এইটুকু থাক, নেক্সট দিন আমরা কম্পাউন্ড সেন্টেন্স দেবো।